ঘড়িতে এখন বাজে 10টা। মেয়েকে স্কুলে মেয়ে স্কুলে বেরিয়ে গেল বাবার সঙ্গে। আর এদিকে আমাদের কাজের মাসি আজকে ডুব দিয়েছে মানে ওনার মেয়ের শরীর খারাপ, কি আর বলবো। কালকে এসে টাকা নিয়ে গেল, নিয়ে আজকে এলো না। তো যাই হোক, আর কি বলার, আমি পরে কথা বলছি। আচ্ছা চলো আগে কাজ করে নিই, পরে কথা বলছি। তো শুরু করি, এখান থেকে শুরু করি। তো প্রথমেই বাবার ঘরে বিছানাটা তুলে নিলাম, তারপরে যাব ওই ঘরের বিছানাটা তুলতে। ওটাও তো তোলা হয়নি, এলোমেলো হয়ে রয়েছে। প্রথমেই তো সকালে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানোটা একটা কাজ থাকে। ওটা হয়ে যাওয়ার পরে তারপরে অনেকটা ফ্রি টাইম থাকে, মানে তখন অন্যান্য কাজগুলো শান্তিভাবে করা যায়। আচ্ছা, আমি এক্ষুনি একটা কথা বললাম, কাজের মাসি, কথাটা শুনতে যেন কেমন একটা লাগলো না? না মানে আমি বলতে চাইছিলাম যে আমি কাজে যিনি হেল্প করেন সেই মাসি, কিন্তু আমরা খুব সাধারণভাবে কাজের মাসি বলেই বলি। তো এই কথাটা বলার মধ্যে কিন্তু আমি কোনো তাকে এতটুকু ছোটো বা ডিসরেসপেক্ট কিন্তু করলাম না। কারণ আমার বাড়িতে যিনি কাজ করেন, মানে যারা কাজ করেন তাদের প্রত্যেকের প্রতি আমার যথেষ্ট সম্মান বা রেসপেক্ট, ভালোবাসা সবই থাকে। তাদের সঙ্গে একটা আত্মীয়র মতো সম্পর্কই গড়ে উঠেছে আমাদের। তাদের সঙ্গে আমাদের একসঙ্গে বসে খাওয়া থেকে শুরু করে তারা আমাদের ডাইনিং টেবিলে বসে খায়, বা যখন কাজ থাকে না আমার খাটে বসেই গল্প করে, বা আমাদের সঙ্গে সোফায় বসেই কথা বলে। এমন না যে তাদের মেঝেতে বসতে দেওয়া হয়। আর এটা করে আমরা বিশাল কিছু করি না, কিন্তু এটাই স্বাভাবিক, মানে এটাই হওয়া উচিত। যারা আমার বাড়িতে কাজ করেন তারা আমাদের থেকে আলাদা কিছুই নেই, তারাও মানুষ, আমরাও মানুষ। তারা কাজ করছে, কিছু ক্ষেত্রে তো আমার মনে হয় সে আমার থেকে এগিয়ে, মানে আমার বাড়িতে যিনি মাসি কাজ করে হেল্প করে দেন তিনি কিছু ক্ষেত্রে আমার থেকে এগিয়েই। সে সংসার সামলে এসে সে নিজের মতো কিছু করছে, যেটা আমি করতে পারিনি। আমি এখনও স্বনির্ভর নই, নিজের মতো কিছু রোজগার করি না, যেটা আমার বাড়ির কাজের মাসিটা করে। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় হয়। এই যে কালকে মাসি এসে বাবার কাছ থেকে টাকা নিয়ে গেল, যে মেয়ের শরীর খারাপ তো ডাক্তার দেখাতে নিয়ে যাবে, সেটা কালকে দুপুরবেলা এসে টাকা নিয়ে গেল। আজকে সকালে তো এলোই না। মেয়েরই হয়তো শরীরে কিছু বাড়াবাড়ি কিছু হয়েছে, সেই কারণে আসেনি। সেটাও কোনো সমস্যার বিষয় নয়, বাড়িতে কোনো অসুবিধা হলে আসবেনি বা কী করে। কিন্তু ব্যাপার হচ্ছে একটা যদি খবর পাঠিয়ে দেয় সেটা ভালো, সুবিধা হয়, আমাদের নিজেদের মতো কাজটা গুছিয়ে নিতে পারি। কারণ আমরা যে হেল্পারগুলো রাখছি এটা আমাদের প্রয়োজনের কারণেই রাখছি। আমাদের যদি প্রয়োজন না হতো তাহলে আমরা কেন টাকা দিয়ে হেল্পার রাখতে যাব? নিজেদের কাজ নিজেরা করে নেব, সেটা তো সবথেকে ভালো। কিন্তু সেটা পেরেছি না বলে আমরা একজন করে হেল্পার রাখছি। তো তার মানে এই নয় যে হেল্পার রাখছি সবসময় বা 24 ঘন্টা বা যেটুকু সময়ের জন্য তাকে রাখা হয়েছে একদিনও তাকে ছুটি দেওয়া হবে না, বা সে না পারলেও তাকে দিয়ে জোর করে কাজ করাবো, সেটা ব্যাপার নয়। তার পরিস্থিতিটা আমরা সবসময় বুঝি। ছুটি যখন তার শরীর খারাপ হচ্ছে, বা কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি বা পুজো হচ্ছে, বা কোনো দিন উপোস থাকছে, সেদিন আসছে না, এবং সেটা আমরা বলছি ঠিক আছে আসতে হবে না। সমস্যাটা হচ্ছে যখন আমার কোনো পরিস্থিতি হচ্ছে, বলছি একটু আগে এসো। যেমন এই যে আমার শাশুড়ি মা মারা গেলেন, তার মধ্যে ওনাকে বলেছিলাম যে কদিন, নর্মালি উনি 9টার সময় আসে, আমি বলেছিলাম যে কদিন একটু তাড়াতাড়ি এসো, মানে 8:30টার মধ্যে এসো। একদিনও উনি 8:30টার মধ্যে আসেননি। এবং তারপরে বলেছিলাম যে একটু দেরি করে যাও, মানে 11:30টার মধ্যে চলে যাচ্ছে। আমি বলেছিলাম একটু টাইম থাকো, থেকে আমার বাকি কাজগুলো একটু গুছিয়ে দিয়ে যাও। সেই সময় যেহেতু আমি কোনো কাজকর্ম করতে পারছিলাম না, কিন্তু সেটা উনি শোনেন, ওনার টাইম মতো উনি বেরিয়ে যাচ্ছিলেন। এই যে আমাদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো না। এইগুলোই আমার টুকিটাকি অভিযোগ থাকে এই মাসির প্রতি। তবে সবাই কিন্তু একই রকম হয় সেটা আমি বলছি না, কেউ কেউ থাকে যথেষ্ট সিনসিয়ার, তাদের যেখানে কাজ করছে কাজের জায়গাটাতেই তারা যথেষ্ট সিনসিয়ারভাবে কাজ করে। তো এগুলো সাংসারিক খুঁটিনাটি কী বলবো, সবার বাড়িতেই থাকে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ফাছ সব ধোয়া হয়ে গেছে। আজ এনেছে শোল মাছ। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। তো প্রথমেই চলে এলাম মায়ের ঘরে। দেখো মানুষটা নেই, অথচ এখনও মায়ের ঘর। হ্যাঁ ঠিকই, সারা জীবন এটা মায়ের ঘরই থাকবে। আমরা যতবার বলবো মায়ের ঘরই বলবো, আর মেয়েকে যখন বলি আমি ঠাম্মির ঘরই বলি। এইভাবেই তো সারা জীবন একটা মানুষ বেঁচে থাকে। মানুষের দেহ চলে যায়, কিন্তু মানুষ এইভাবে কথাবার্তার মধ্যে, জিনিসপত্রের ভেতর দিয়ে আমাদের স্মৃতিতে সারা জীবন থেকে যায়। তো ঘর ঝাড় দিতে এসে দেখি যে এই সোফার উপরে যে আমি বিছানা চাদরটা দিয়ে রেখেছি, এর উপর না প্রচুর ধুলো জমে রয়েছে। তো রোজ রোজ এটা ঝাড়া হয় না, তো সেই জন্যই বিছানা চাদরটাকে একটু ঝেড়ে দিচ্ছি। এর একটা কভার ছিল, কিন্তু কোথায় যে আছে কে জানে। তো সেই জন্য আপাততের জন্য আমি বিছানা চাদরটাই দিয়ে রেখেছি। আর এই বাইরে যে সোফাটা রয়েছে, মানে এই সোফাটা আমাদের পুরনো সোফা, মানে সেই পুরনো আমলের সোফা। আমাদের বাড়িতেও একটা ছিল, মানে আমাদের বাড়িই বলি এখনও। আসলে সবসময় আমাদের বাড়ি, আমাদের সবাই, আমাদের কাকু, আমাদের পিসি এরকমই ভেবেছি। তো সেই জন্য আলাদা করে আর কাকুর বাড়ি বলতে পারি না। হ্যাঁ, ওটা কাকুর বাড়ি ছিল, আমার 4 বছর ওখান থেকে আমি পড়াশোনা করেছি। তো সেটাকে আমি আমার বাড়ি বলেই ভাবতাম। তো যাকগে সেসব কথা, আমি আবার ফিরে আসি সোফাতে। মানে আমাদের এই নতুন সোফা কেনার একটা গল্প আছে, তো সেই গল্পটাই শেয়ার করি। তার আগে দেখো কালু কী করছে। কালুর আসলে গা চুলকাচ্ছে, সেই জন্য এরকম করে, মানে পেটের দিকটা চুলকাচ্ছে, তো চুলকে নিচ্ছে। আর এখানে দেখো এই ঘর ঝাড় দিতে চলে এলাম। আর এই নতুন সোফার গল্পটা বলি। আসলে কী হয়েছে, একদিন আমরা কেউ বাড়িতে ছিলাম না, মানে আমরা 4জনই, মানে 3জন,
না আসলে 4 জন, আমি, ঝুমা, মা আর আমার হাজব্যান্ড 4 জনই কোথাও একটা বেরিয়েছিলাম। আর বাবা বাড়িতে একা ছিল। আর রাস্তা দিয়ে ওই ফেরিওয়ালারা যায় না ট্রলিতে করে, এই সোফা বিক্রি করতে করতে যাচ্ছিলো, মানে নতুন যে সোফাটা বাইরে রয়েছে। আর বাবা, ওই লোক এসে বাবাকে কী সব বুঝিয়েছে, মানে তার বিক্রি হচ্ছে না, খুব দুঃখ টুক্ষর গল্প শুনিয়েছে। আর বাবা সেই দুঃখে দুঃখিত হয়ে এই সোফা সেটটা, মানে বাইরে যে সোফা রয়েছে ওটা কিনে নিয়েছে। তারপর আমাদের ফোন করছে, কী রে তোরা কখন আসবি কখন আসবি। তো আমরা ভাবছি কী ব্যাপার, বাবা এতবার ফোন করছে কেন। তো বাড়িতে এসে দেখি এই সোফা, সে লাল রঙের কাপড় দিয়ে মোড়া রয়েছে, ভেতরে হালকা করে একটু স্পঞ্জ মতো দেয়া, আর পুরোটাই কাঠ, মানে বসতে গেলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কয়েকদিনের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যে এটা তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। তারপরে আমার হাজব্যান্ড একজন লোককে ডেকে এরপর গদি তৈরি করে মোটামুটি এখন ওটা ব্যবহারের যোগ্য রয়েছে। তো যেহেতু ওই জিনিসটা ব্যবহার করা যাচ্ছে এখনই, অকারণে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তো সেই কারণে ওই সোফাটাই আমরা এখনও ব্যবহার করছি। তবে এখন যথেষ্ট ঠিকঠাক আছে, মানে বসা যায়, বসতে গেলে অসুবিধা হয় না। ইতিমধ্যে তোমরা তো দেখেই নিলে দিদা বাসনগুলো সব মেজে দিয়েছে, মানে দিদার রান্নাটা আমার হাজব্যান্ড করে দিল, মানে একটা তরকারি, তো সেই ফাঁকে দিদা বাসনটা মেজে দিল। তো তোমাদের সঙ্গে আরেকটা বিষয় একটু কথা বলি, আজকাল আমার ভিডিও দেওয়া একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, কারণ ওই মেয়ের না সামনে পরীক্ষা, তো বাচ্চা মানুষও পড়ানো নিয়ে ব্যস্ত থাকছি, যার জন্য রেগুলার আমি ভিডিও রেডি করে উঠতে পারছি না। তবে আমি চেষ্টা করছি এবং চেষ্টা করবো এর পরবর্তীতেও যাতে ঠিকমতো আমি ভিডিওগুলো দিতে পারি। অনেক ভিডিও জমে রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে। তো আশা করবো তোমরা আমার সঙ্গে থাকবে আর আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করবে। যদিও আমার মেয়ে একদম ছোট, ওর পড়াশোনার সেরকম কোনো চাপ নেই, কিন্তু তবুও ছোটো বাচ্চা মানুষ তো, ওকে বুঝে শুনে পড়তে বসানোটা একটা চাপের বিষয়। ঘর মোছামুছি কমপ্লিট হলো, এখনও দুটো বিছানার চাদর ভেজানো রয়েছে। আসলে কালকে মাসি বলেছিল ভিজিয়ে রাখো, আমি কেচে দেবো, তো হাসতে এলো না, ওটা ভিজিয়ে রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে, তো ওটা কেচে দিয়ে আমি চান করে আসবো। তো এখন বেজে গেছে 1টা, একটুখানি বসবো হাওয়াতে, তারপরে যাবো। এখন ওয়েদারটাকে দেখায়, তারপর দেখো রোদ তো সব গায়েব। এক ফোঁটা রোদ্দুর নেই, মেঘলা মেঘলা। তো বাবাকে খেতে দিলাম, দিয়ে এখন জামা কাপড় মেলতে এসেছি। স্নান করে তখন ঠাকুর ঘরে ঢুকে গেছি, জামা কাপড় মেলতে আসিনি। আর ওই যে বিছানা চাদর দুটো কেচেছি সেইগুলো, আর তার সঙ্গে এইগুলোও ছিল, ভেজানো ছিল, এগুলোও কেচে দিলাম। কাছাকাছিটা রোজই কিছু না কিছু থাকে। তো ওই যে জামা কাপড়গুলো স্নান করে যেগুলো নিয়ে এসেছি সেগুলো মেলা হয়নি, মেলে দিই। তারপরে দেখি মেয়েকে আনতে কে যায়, আমি যাই না, ওর বাবা যায়। ওর বাবা একটু বেরিয়েছে কাজে, জামা কাপড়গুলো মেলে নিই, তারপর ফোন করবো ওর বাবাকে, দেখি আসছে কিনা। যদি না আসে আমি খেয়ে নেবো, খেতে মেয়েকে আবার আনতে যেতে হবে। 2টো বেজে গেছে, আর 2 বাজে, একটু দেরি হলো, বাবাকে খাবার দেওয়ার একটু দেরি, মানে খেতে দিতে একটু দেরি হয়েছে আজকে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, গরম নেই, না গরম আছে, নেই বললে ভুল হবে, আছে তবে অনেক কম। খাওয়া দাওয়া করে উঠলাম, এখন বাজে 2:45। মেয়েকে আমাকে আনতে যেতে হবে, ওর বাবা ওই আমাদের নিচে যে ভাড়াটি আসছে তার মালপত্র নিয়ে এসছে, বাড়িতে আসবে, ওরা আপনার আসে, তোমাদের মালপত্র রাখার জন্য ওরা এসছে, সেই জন্য বাবা ওখানে গেলে নিচে থাকতে হবে। যাই, মেয়েকে নিয়ে আসি গিয়ে। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে, এখন সন্ধেবেলা, সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি জলখাবার করতে, বিকেলের জলখাবার। এটা হচ্ছে মুড়ি ভাজা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে। কে কে খেয়েছো সেটা জানিও, আর কার কার ভালো লাগে সেটাও জানাতে পারো। আমার তো বেশ ভালো লাগে। আর এই মুড়ি ভাজাটা খাবো আমরা 3 জন, মানে আমি, আমার শ্বশুরমশাই আর হচ্ছে আমার হাজব্যান্ড। মুড়িটাকে অনেকে পেঁয়াজ দিয়ে মনে করে যে মুড়িটা পেঁয়াজ দিয়ে ভাজলে একটু নরম হয়ে যায়, সেটা কিন্তু হয় না, ভাজার একটা কায়দা আছে। প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, তারপরে মুড়িটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। প্রথম দিকে মনে হয় যে মুড়িটা নরম নরম লাগছে, কিন্তু আঁচটা একটু কমিয়ে হালকা হালকা করে ভাজলে একটু পরেই দেখবে মুড়িটা বেশ মুচমুচে হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের জন্য অর্ডার করা হয়েছে পিৎজা, সেটা ওর বাবার কাছে বায়না ছিল। আমার মেয়ে বসে বসেই দেখো পিৎজা খাচ্ছে, ওর তো আবার ভিডিও করা যায় না, খুব সমস্যা। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে নিয়ে পড়তে বসাবো, এটা তো একটা বিশাল কাজ। বাচ্চারা পড়তে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ওদের সমস্যা হচ্ছে এই বুঝে শুনে পড়তে বসানোটা বা ওদের পড়ায় মন বসানোটা। পড়তে বসে এটা কুটকুট করছে, ওটা খেলা করছে, চঞ্চল মন ওদের যেটা হয়, তো ওটা একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমার মেয়ে সেদিক থেকে একটু লক্ষ্মীই আছে বলবো। তো হয়ে গেল। এই দেখো, তোমাদের বলছিলাম না বাচ্চাদের চঞ্চল মন, এই যে পড়তে বসেছে, আর তখনই বাইরে এরকম বিভিন্ন ধরনের গাড়ির আওয়াজ, সঙ্গে সঙ্গে পড়া ছেড়ে উঠে চলে এসে দেখতে যে কেন এত আওয়াজ হচ্ছে, আর দাদুকে বিভিন্ন কিছু বোঝাচ্ছে।
আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গুড নাইট সবাইকে।